ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় গ্যাস কূপ খনন স্থগিত করেছে সরকার, জানিয়েছেন উপদেষ্টা। সাময়িকভাবে বন্ধ ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম। লালদিয়া টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক, খোলাসা হয়নি চুক্তির শর্ত। গতিশীলতার স্বার্থে বিদেশি প্রতিষ্ঠানে আপত্তি নেই ব্যবসায়ীদের। উল্লেখযোগ্য চুক্তি ছাড়াই শেষ হলো COP30। জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে আসেনি কোনো সিদ্ধান্ত। রপ্তানিকারক দেশগুলোর বাধায় ভেস্তে যায় আলোচনা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গ্যাস কূপ খনন এবং ভূতাত্ত্বিক জরিপ কাজ স্থগিত করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান একথা জানিয়েছেন। ভূমিকম্প হচ্ছে তো পরপর, এখন এই যে অনুসন্ধান কার্যক্রম যদি চলে তখন এটা তো আবার গ্রাউন্ড কি দেশে ওরা তো ওখানে ইয়ে করে, এটা যাতে এফেক্টেড না হয়। কতক্ষণ বন্ধ থাকবে স্যার? 38 ঘন্টা। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও আইসিটি পরিচালনা এবং ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়েই রয়েছে আপত্তি। সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত কেন প্রকাশ করা হচ্ছে না এবং কেন প্রতিযোগিতার ভিত্তিতে কাজ দেয়া হয়নি? ব্যবসায়ীরা বলছেন যে বন্দরে বেশি দুর্ভোগ সৃষ্টি করে রাজস্ব সংক্রান্ত জটিলতা। অবস্থার উন্নতি করাই বেশ চ্যালেঞ্জ। কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকা করে লন্ডনের শিপিং ভিত্তিক পত্রিকা লয়েডস লিস্ট গেল আগস্টে 100 পোর্টস শিরোনামের ওই রিপোর্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68। অবস্থার উন্নতি তো হয়নি, বরং আগের বছরের চেয়ে সূচকে পিছিয়েছে এক ধাপ। বন্দর ব্যবস্থাপনায় নানামুখী সংকট তীব্র, সক্ষমতা বৃদ্ধির নানান কথা বলা হলেও সুফল সামান্য। এমন অবস্থায় বন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানেই আস্থা পেয়েছে অন্তর্বর্তী সরকার। তাই দ্রুততায় 33 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান APM টার্মিনালসকে দিয়েছে সরকার। বিনিয়োগ হবে প্রায় 7,000 কোটি টাকা, সক্ষমতা বাড়বে 40%। ইচ্ছা করলে এই চুক্তি বৃদ্ধি করা যাবে আরও 15 বছর। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হলো, এটা কি অপরচুনিটি কস্ট হিসাব করে দেওয়া হলো? যদি না দিয়ে অন্য কাউকে দিতাম, অথবা আমরাই করতাম, অথবা নেভি এখন যেভাবে করছে সেভাবেই যদি করতো, তাহলে তার লাভ ক্ষতি কত হতো আর এদেরকে দেওয়াতে লাভ ক্ষতি কত হবে, এই ক্যালকুলেশন কি কেউ করেছে? চুক্তি করা নিয়ে নানা মহলে উঠেছে বিতর্ক, ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন। বলা হচ্ছে চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, চুক্তির শর্তগুলো নিয়ে মন্ত্রণালয় ভিত্তিক কোনো মতামত নেওয়া হয়েছে, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়, টার্মিনাল তৈরি করে পরিচালনার দায়িত্ব কি ধীরে ধীরে দেশীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। প্রশ্ন তোলা হয় 4 মাস পর নির্বাচন, সংসদে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো না? এই ধরনের বড় বড় চুক্তির দুটো বৈশিষ্ট্য থাকে। একটা থাকে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, আরেকটা থাকে বিল্ড, অপারেট অ্যান্ড নো ডেট অফ ট্রান্সফার। এখন বিল্ড, অপারেট অ্যান্ড পারপেচুয়াল অপারেট এই লাইনে যদি চলে যায় তাহলে তো দেশের স্বনির্ভরতা বিপন্ন হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক। 22 বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন বন্দরের গতিশীলতা সবার আগে দরকার, এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানে আপত্তি নেই। অপারেটর যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি এফিশিয়েন্টলি এটা হ্যান্ডেল করতে পারে, আমরা চাই তাদের মাধ্যমে এইটার গতি আনা, পাশাপাশি আমাদের দেশের যারা কাজ করে তারাও এখান থেকে কিছু শিখার সুযোগ পাবে। চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত ওই যে সমস্ত কন্টেনার পড়ে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এর 90% কারণ পাওয়া যাবে কাস্টমস। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ সফরের মধ্যেই চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের একটি চালান
বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা রয়েছে। বুড়িমারি স্থলবন্দরের শুল্ক কমিশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দর থেকে চালানটি যথাসময়ে খালাস হলে আগামী 2 দিনের মধ্যে তা বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই তা ভুটানে পাঠানোর ব্যবস্থা করবে স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রথম ট্রায়াল রানের জন্য থাইল্যান্ড থেকে আমদানিকৃত পণ্যের 15 টনের একটি চালান চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে লোড করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়াপাটা নোট বদল এবং অটোমেটেড চালান সরাসরি গ্রাহক সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো এসব বিষয়ে নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এই ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে সিদ্ধান্ত হয় আগামী 30 নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধ করে দেওয়া হবে। তবে সময় এগিয়ে এলে সব অফিসে একযোগে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ছাড়াও ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী এবং সিলেট অফিস থেকে গ্রাহক সংশ্লিষ্ট এসব সেবা দেওয়া হতো। একসময় দেশীয় মাছে ভরপুর ছিল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। তবে এখন জেলেদের জালে হাহাকার অবস্থা। দখল, দূষণ আর নিষিদ্ধ জালের ব্যবহারে হারিয়ে যেতে বসেছে অসংখ্য প্রজাতির মাছ। প্রতিবেশী দেশ থেকেও বয়ে আসছে দূষিত পানি। নদীর উপর নির্ভরশীল মাছগুলোর দুর্দশা দেখার জন্য কেউই নেই। কুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে বহমান এক নদী। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের লেখনীতে ছিল তিতাসের এমন রূপ, ছিল জেলেদের জীবনযুদ্ধ। তবে তিতাসের সেই ভরা যৌবন এখন অতীত। মালোপাড়ার জেলেরাও স্বস্তিতে নেই। দেশের দক্ষিণ পূর্বাংশে বহমান তিতাসের উৎপত্তি মেঘনা নদী থেকে। ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ উপজেলা এই নদীর সাথে সংযুক্ত। এ অঞ্চলের জেলেদের সাথে তিতাসের সখ্যতা বহুকালের। একসময় দেশি মাছে ভরপুর ছিল মিঠা পানির এই নদী। তবে এখন ভরা মৌসুমেও নদীতে দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে। বাপদাদার পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ। এই মাছই ধরা পড়ে না, জবর নাই। আফের তাছাড়া সর ফিরে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে তিতাস নদী, যেটা আমরা বাপদাদার ঐতিহ্য জিনিস। এরপরও তার কাছে গিয়ে আমরা গেছিলাম, এটা জিনিস আমরা গিয়ে হারাতাম পারি না। আগে আপনার সব জাতের মাছ আছে নদীর পানিতে, তো আর কদিন পর আমরা গোসলই করুন যেত না। এই যে ময়লা পানিটা যাই আর পলিটিং এগুলি যাই কুলে কাটছাই। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কালন্দি খাল দিয়ে তিতাস নদীতে মিশে যাচ্ছে আবর্জনাযুক্ত কালো পানি। দখল, দূষণ, কলকারখানা আর বাসাবাড়ির বর্জ্যও গিয়ে পড়ছে নদীতে। দূষিত পানিতে মারা যাচ্ছে রেণুপোনা। তার উপর নিষিদ্ধ জাল আর ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরছে কিছু অসাধু জেলে। আমার বয়স যখন 16 ছিল তখন তো মাছ, প্রচুর মাছ ছিল। যে মধ্যে আমরা জাল পাইছি এর মধ্যে মাছ পাইছি। সন্ধ্যাবেলা যাই, আমরা রাতে সকালবেলা আইলে ওই মনে হয় 600-700 টাকা, 2700 টাকা, 1000 টাকা পাওয়া যায়। বিভিন্ন জাতের মাছ, গুড়াগাড়া মাছ পাইতাম। ওখানে এইগুলি মাছ আপনার ওই শর্ট বাড়িয়া, এরপরে লিং জাল বাড়িয়া এইগুলি মাছ আর মারুন যায় না। তিতাসে ভেসে বেড়ানো প্রায় 60 প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত। প্রজননের যদি বাধা সৃষ্টি হয় তখন সেই ছোট ছোট যে রেণু বা ডিমগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো না টিকলে তো মাছ বড় হওয়ার সুযোগ নেই। রিং জাল এটা ক্ষতিকর জাল, মৎস্যায়নে এটা নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার কোনো সুযোগ নেই। পাশাপাশি ইলেকট্রিক শক দিয়ে মৎস্য আইনের মৎস্য সংরক্ষণ আইন 1950-এর 3 ধারায় কোনোভাবেই ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার কোনো সুযোগ নেই। যারা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ওজন কমানোর ওষুধ বিক্রি করে রীতিমতো $1 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক স্পর্শ করল এলি লিলি। স্থূলতা প্রতিরোধী ওষুধ মনজারো এবং জেবাউন্ড খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় এই সাফল্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটির। 2018 সালে যেখানে লিলির প্রতিটি শেয়ারের দাম ছিল $100 কম, এখন তা 10 গুণেরও বেশি। চাহিদার বিস্ফোরণ ঘটেছে এই ওষুধের।
ওজন কমানোর জন্য বিশ্বজুড়ে আলোচিত জেববাউন্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এলি লিলির তৈরি এই ঔষধ নিয়ে নানা বিতর্ক থাকলেও স্থূলতা প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকর ওষুধের মধ্যে এটিকে অন্যতম মনে করা হয়। জেববাউন্ডের পাশাপাশি ওজন কমানোর জন্য আলোচিত আরেকটি ওষুধ মৌনজারো, এই দুটি প্রস্তুত এবং বাজারজাত করেছে এলি লিলি। প্রথম দিকে এ বাজারে নর্ডিক্স এগিয়ে থাকলেও এখন জনপ্রিয়তার কাতারে এগিয়ে এ প্রতিষ্ঠানটি। জনপ্রিয়তার কারণে এলিলির ওষুধ দুটি এতটাই বিক্রি হয়েছে যে 2023 সালের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে 75% বেশি। বর্তমানে শেয়ার দর 1.3%। সাম্প্রতিক কোয়ার্টারে শুধুমাত্র এই দুটি পণ্যের পোর্টফোলিও থেকে এসেছে প্রায় $10.09 বিলিয়ন, যা তাদের মোট আয়ের অর্ধেকেরও বেশি। মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি চীনে তাদের নতুন ফ্যাসিলিটি চালু করেছে, যেখানে একই সাথে 8 থেকে 10টি প্রতিষ্ঠান কাজ করতে সক্ষম। আমাদের এই ল্যাবে 8 থেকে 10টি প্রতিষ্ঠান গবেষণা করতে পারবে। এখানে একই সাথে শতাধিক ওষুধ নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ বিশ্ববাজারে আমাদের আরো সফল করে তুলবে। সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে বেড়ে চলেছে ওজন কমানোর ওষুধের চাহিদা। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা বলেছেন, আগামী 5 বছরের মধ্যে এ ধরনের ওষুধের বাজার $150 বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। উল্লেখযোগ্য চুক্তি ছাড়াই চরম হতাশাজনকভাবে শেষ হলো জলবায়ু সম্মেলন COP30। জীবাশ্ম জ্বালানি ব্যবহার রোধ কিংবা বন নিধন ঠেকানো সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়েই হয়নি কোনো ধরনের সিদ্ধান্ত। বিশ্বের প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর প্রবল বাধার মুখে ভেস্তে যায় আলোচনা। শেষমেশ দূষণের প্রভাব কমাতে দারিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বিষয়ক একটি নামমাত্র চুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছে জলবায়ু সম্মেলনের এবারের আসর। বর্ধিত সময়সীমার পরও একরাশ হতাশা নিয়ে শেষ হলো জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনের এবারের আসর। COP30 দীর্ঘ বৈঠকের পরও তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস নিয়ে সরাসরি সিদ্ধান্তে আসতে পারেনি দেশগুলো। এ বিষয়ে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভুক্তভোগী 80টিরও বেশি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ইস্যুতে জোর দাবি জানায়। তবে বেঁকে বসে সৌদি আরব ও রাশিয়ার মতো দেশ। নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও রপ্তানি বন্ধে রাজি নয় তারা। এছাড়া শক্তিধর রাষ্ট্রগুলোর ভিন্নমতের কারণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সম্মেলন ঘিরে। জানি এবারের সম্মেলন থেকে আরো বড় বড় লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা ছিল অনেকের। অনেকেই আশা করেছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়ানো সম্ভব হবে। আমি তাদের হতাশ করতে চাই না। ব্যাপক হইচইয়ের পর শেষমেশ একটি চুক্তি হয়, তবে তা বৈশ্বিক উষ্ণতার প্রভাব ঠেকাতে দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা বৃদ্ধির বিষয়ে। জলবায়ু সংকট মোকাবেলায় 2035 সালের মধ্যে অর্থ সহায়তা 3 গুণ বাড়ানোর বিষয়ে একমত হয় ধনী ও প্রভাবশালী রাষ্ট্রগুলো। এদিকে সম্মেলনের এমন সিদ্ধান্তে চটেছে কলম্বিয়া, পানামা, উরুগুয়ের মতো কয়েকটি দেশ। প্রশ্ন উঠেছে সম্মেলনের নেতৃত্ব নিয়েও। জানা যায়, শেষ দিনের চূড়ান্ত সভায় চুক্তি বিষয়ে কোনো রকম আপত্তি জানানোর সুযোগই দেওয়া হয়নি বিপক্ষে অবস্থানকারী কোনো দেশকে। যে জলবায়ু সংক্রান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখই নেই, সেটি কোনো জলবায়ু সংকট নিরসনের চুক্তি হতে পারে না। যে সম্মেলনে বন নিধন নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই, সেটি কোনো জলবায়ু সম্মেলন নয়। এটি কোনো আলোচনা কিংবা সম্মেলন নয়, সির্ফ একটি ভণ্ডামি। অন্যদিকে প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, পাঠায়নি কোনো প্রতিনিধিও। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী রাষ্ট্রের অনুপস্থিতিও প্রভাব ফেলেছে এবারের সম্মেলনের সিদ্ধান্তে, মনে করছেন অনেকে। পরিবেশ দূষণ ও বন উজাড় নিয়ে সচেতনতা বাড়াতে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের কাছাকাছি ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত হয় এবারের সম্মেলন। 2 সপ্তাহব্যাপী আসরে একটি নিষ্ফল সিদ্ধান্তের পাশাপাশি আরও নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখিও হন আগত প্রতিনিধিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আপনাদেরকে জানিয়ে দেবো এখনকার লাস্ট আপডেট পুঁজিবাজারে। আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতা বিরাজ করেছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ শেষ ভাগে এসে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারের সূচকে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচক এক ধরনের উত্থান ছিল। ঢাকার শেয়ারবাজার কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি, সেটা কিন্তু আজকে দিন শেষে প্রায় 46 পয়েন্টের মতো বেড়েছে এবং এই সূচকটা অবস্থান করছে 4915 পয়েন্টে। ডিএসসি সূচক সেটি কিন্তু 1027 পয়েন্টে আছে, সেটিও কিন্তু প্রায় 9 পয়েন্টের মতো বেড়ে
এবং DS30 সূচক সেটি 5 পয়েন্টের মতো বেড়েছে, 1883 পয়েন্টের সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 385 কোটি 92 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 250টি দাম কিন্তু আজকে দিন শেষে বেড়েছে। 84টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম মাত্র কমেছে এবং 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড লুব্রিকেন্টস, এটি প্রথম অবস্থানে আছে প্রায় 16 কোটি 37 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। আনোয়ার গালভানাইজিং এটি দ্বিতীয় অবস্থানে আছে 13 কোটি 20 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে, এবং লাভেলো আছে তৃতীয় অবস্থানে। চট্টগ্রাম শেয়ার বাজারের কি অবস্থা, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি CSP সেটি 34 পয়েন্টের মতো বেড়ে 13,676 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে CSE-তে 15 কোটি টাকার মতো, এবং টোটাল ট্রেড হয়ে গেছে 166টি প্রতিষ্ঠানের মধ্যে 95টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কিন্তু বেড়েছে, মাত্র 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 15টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।